কর্পোরেট কালচার, পুরো সংবাদ মাধ্যম একটা কর্পোরেট দুনিয়ার কাছে বন্দী হয়ে গেছে। তার মানে যে সমস্ত কালো টাকার মালিক, যে সমস্ত দুর্নীতিপরায়ণ ব্যক্তি, ব্যবসায়ী কিংবা রাজনীতিবিদ, তাদের যে দুর্নীতি, এটাকে জায়েজ করবার জন্য তারা মিডিয়াকে ব্যবহার করেছে এবং যার যার ব্যবসায়িক স্বার্থ সেটাকে দেখবার জন্য বা সেটাকে সমর্থন করবার জন্য, সে স্বার্থ উদ্ধার করবার জন্য সংবাদ মাধ্যমকে ব্যবহার করা হয়েছে। এখনও তো তাই, এখনও তো কর্পোরেট যে আমি কি বলবো চেইন, একটা শৃঙ্খল, কর্পোরেট শৃঙ্খলের কাছ থেকে তো সংবাদ মিডিয়া তো এখন মুক্ত হয় নাই। তো যতদিন আপনি কর্পোরেট শৃঙ্খল থেকে মুক্ত না হবেন ততদিন আপনি মন খুলে লিখতে পারবেন না, কারণ আপনার যিনি মালিক তিনি আপনাকে লিখতে দেবেন না, কারণ তার নানা রকম স্বার্থ জড়িত হয়ে যাবে। এই জন্যে কর্পোরেট এই দুনিয়া থেকে মিডিয়াকে মুক্ত করাটা খুব জরুরি। কিন্তু ব্যাপারটা বলা সহজ, করা কঠিন, কারণ অনেক টাকা লাগে, একটা পত্রিকা চালাতে অনেক টাকা লাগে। তো সাধারণ মানুষ টাকা কেন লগ্নি করবে, এটা একটা প্রশ্ন চলে আসে। কাজে এটা আমাদের একটা অন্তহীন লড়াইয়ের ব্যাপার, যে আমাদেরকে লড়াই করে যেতে হবে এই কর্পোরেট কালচারের বিরুদ্ধে। এটা গেল একটা। আর দ্বিতীয় হচ্ছে সাংবাদিকদেরও একটু সাহস সঞ্চয় করতে হবে, যে হ্যাঁ সম্পাদক বলল, কিন্তু সাংবাদিক যদি বলে না আমি আপনার এই ফরমাইশি নিউজ আমি লিখতে পারবো না, এই কথাটি বলার সাহসটা সঞ্চয় করতে হবে আমাদের সকল সাংবাদিকের। সেই অর্থে সম্পাদকদেরও সাহস সঞ্চয় করতে হবে মালিককে বলতে যে আপনার কর্পোরেট কালচার, কর্পোরেট স্বার্থ আমি সম্পাদক আমি উদ্ধার করবো না। এইগুলো তার মানে এই দায়িত্বটা সাংবাদিকের আছে, এই দায়িত্বটা সম্পাদকের আছে, মালিকেরও আছে, এই দায়িত্ব মালিকেরও আছে যে আপনারা দয়া করে আপনার সংবাদপত্রকে মাধ্যমে আপনার স্বার্থ উদ্ধার করবেন না, এই কাজটা আছে। তো এখন আমাদের একটা সুযোগ এসছে সামনে, যে আমরা যে ফ্যাসিবাদ, যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা তো গড়ে উঠেছিল বাংলাদেশে শহীদ আবু সাঈদের আত্মত্যাগের মধ্যে দিয়ে এবং তার শাহাদাতের মধ্যে দিয়ে এবং ওর মতো আরো অসংখ্য শহীদের শাহাদাতের মধ্যে দিয়ে আমরা মুক্তি লাভ করেছি, আমরা একটা নতুন জীবন লাভ করেছি। এবং সেই মুক্তি লাভটা কি? সেই মুক্তি লাভ আপনার আমার জনগণের ফ্রিডম, আমরা যেটাকে ফ্রিডম বলি, স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, আমরা তার সুযোগ পেয়েছি। আর একটা স্বাধীনতা পেয়েছি আমরা, রাষ্ট্রের স্বাধীনতা, রাষ্ট্রের সার্বভৌমত্ব, যেটা দিল্লির কাছে চলে গিয়েছিল, সেটা মনে হচ্ছে যেন আবার ফিরে এসছে। বাংলাদেশের জনগণ দিল্লির কাছে হারানো সার্বভৌমত্ব আবার আবু সাঈদের রক্তের মধ্যে দিয়ে তারা আবার এটাকে কেড়ে নিয়েছে দু হাতের মধ্যে, বাংলাদেশ সার্বভৌমত্ব। এবং আজকে যখন আবু সাঈদের কবর আমি জিয়ারত করতে গেলাম, তার বাবা মায়ের সাথে কথা বললাম, আমি একটা কথা বারে বারে বলেছি যে আমি আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে আছি, অবশ্যই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে, কিন্তু আমি নিজেকে সম্মানিত বোধ করছি। আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে আমি নিজেকে সম্মানিত বোধ করেছি। আমার মনে হয়েছে যে আমি আবু সাঈদের দেশের মানুষ, আমার মনে হয়েছে আমি আবু সাঈদের তুলনায় অনেক ক্ষুদ্র। আমি লড়াই করেছি, আমারও রক্ত ঝরেছে, আপনারা শুনেছেন, কিন্তু আবু সাঈদের মতো ওরকম সাহস দেখাতে পারি নাই যে উদ্যত বন্দুকের সামনে, হাসিনার জল্লাদদের বন্দুকের সামনে দুই হাত বাড়িয়ে দিয়ে আমি দাঁড়িয়ে থাকবো, অতটা সাহস আমি দেখাতে পারি নাই। কিছুটা হয়তো আমি দেখিয়েছিলাম কুষ্টিয়ায়, যখন ওই আমাকে আক্রমণের পরে পুলিশ আসলো আধ ঘন্টা পরে, ওরা আধ ঘন্টা সময় দিয়েছিল যে আমাকে হত্যা করবার জন্য। তো যখন পুলিশ আসলো নাটকের শেষে, আমি প্রথম যে কথাটা বলেছিলাম সেটা হলো ইন্ডিয়ান ডগ, তোমরা সব ভারতের কুকুর, এই পুলিশদের বলেছিলাম। এটা এখন ইউটিউবে আপনারা দেখতে পাবেন যে ইন্ডিয়ান ডগ বলছি, ভারতীয় কুকুর বলছি। আমার তখন মনে হয় নাই যে ওরা তো ইচ্ছা করলে আমাকে গুলি করে দিতে পারে, এটা আমার মাথায় আসে নাই তখন। যাই হোক, তো আজকে যেটা বলছিলাম যে আবু সাঈদদের রক্তের উপরে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা লাভ করেছি, সেই স্বাধীনতা রক্ষায় আমাদের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সাংবাদিক সমাজকে আজকে বলতে হবে আমরা কোনো কর্পোরেট মালিকের ক্রীড়নকের ভূমিকা পালন করব না। আজকে সম্পাদকদের বলতে হবে আমরা মালিকের স্বার্থ উদ্ধারে পত্রিকাকে ব্যবহার হতে দেব না, প্রয়োজনে আমরা চাকরি ছেড়ে দেব। সাংবাদিকদের বলতে হবে সম্পাদককে যে আপনার নির্দেশে আমরা ফরমাইশি নিউজ পাঠাতে পারবো না, আমরা যা সত্য তাই বলবো। তাহলে এই দায়িত্বগুলো যদি আমরা পালন করি তাহলে মনে হবে যে আবু সাঈদ যে জন্যে জীবন দিয়েছে সে, তার প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারলাম। সুতরাং এই সংবাদ মাধ্যম আমি দেখতে চাই যেই সংবাদ মাধ্যমে সবাই সবার কথা বলতে পারবে,
তথ্যভিত্তিক কথা হতে হবে, কিন্তু সবাই সবার কথা বলতে পারবে। যেমন ধরুন রাজনৈতিক চিন্তা চেতনার দিকে, রাজনৈতিক চিন্তা চেতনা, ধর্মীয় চিন্তা চেতনার দিকে বাংলাদেশের, আমার দেশের এক ধরনের সম্পাদকীয় নীতি। যেমন আমার দেশের সম্পাদকীয়, আমি যখন দায়িত্ব নিলাম তার আগে মাস ফেটে লেখা থাকতো আমার দেশ সবার কথা বলে, সবার কথা বলে। আমি হেসে আমার কলিগদের বললাম, আচ্ছা আমার দেশ কি চোর ডাকাতের কথাও বলে? আপনারা যে বলছেন আমার দেশ সবার কথা বলে, আপনার মনে আছে নিশ্চয়ই না, যে আমার দেশ কি দুর্নীতিবাজের কথা বলে, আমার দেশ কি চোর ডাকাতের পাশে থাকে, তাহলে সবার কথা বলে বলছেন কেন? আমি ওটাকে কেটে লিখেছিলাম ওই দিন, আমার দেশ স্বাধীনতার কথা বলে। তার মানে এই স্বাধীনতা দুটো, এই স্বাধীনতার অর্থ দুটো, একটা স্বাধীনতা জনগণের স্বাধীনতা, জনগণের মত প্রকাশের স্বাধীনতা, জনগণের লেখার স্বাধীনতা, আর একটা স্বাধীনতা রাষ্ট্রের স্বাধীনতা। বাংলাদেশ যেন কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত না করে। কাজে আমার দেশ ওই দুই ধরনের স্বাধীনতার কথা বলে, আমার দেশ লেখার স্বাধীনতার কথা বলে, আমার দেশ রাষ্ট্রের স্বাধীনতার কথা বলে। তো কাজেই আমরা যদি এটা মনে রাখি এবং এটা মনে করে আমি যে কথাটা বলছিলাম, তাহলে আমার নীতি হলো এটা। এখন অন্য একটা পত্রিকা, আমি কোনো পত্রিকার নাম নিতে চাই না এখানে, আমি একজন সম্পাদক, এটা সমীচীন না। সেই পত্রিকা যদি মনে করে তারা কোনো বিশেষ দেশের দালালি করবে, মনে করতেই পারে, আমি কিন্তু সেই পত্রিকা বন্ধ করে দেওয়ার পক্ষপাতী না। আমি চাই সেই পত্রিকা তার মতো করে লিখবে, তার লেখার জবাব আমি আমার লেখা দিয়ে দেব। তারপরে জনগণ ঠিক করবে কে ঠিক বলছে, ওই পত্রিকা ঠিক বলছে নাকি আমার দেশ ঠিক বলছে। আমার ক্ষেত্রে কিন্তু উল্টোটা হয়েছে, আমার ক্ষেত্রে আমার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, আমাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার মানে আমার মত প্রকাশ আমাকে করতে দেওয়া হয় নাই। আমি বরং বলবো সকলের মত প্রকাশের অধিকার থাকতে হবে, যদি সেটা তথ্যভিত্তিক হয়, কারো মত প্রকাশে বাধা নাই। আমরা ইন্টেলেকচুয়ালি একে অপরের সাথে ফাইট করব, আমরা আর্গুমেন্ট করব, তারপরে জনগণ ঠিক করবে কারা ঠিক করছে। যেমন ধরেন আজকে 11 বছর পরে তো আমরা বলতে পারি শাহবাগ ভুল ছিল, আমার দেশ সঠিক ছিল। আজকে 11 বছর পরে এটা আমরা বলতে পারি, হ্যাঁ সময় লেগেছে, আমাদের অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, কিন্তু আজকে 11 বছর পরে বাংলাদেশের মানুষ স্বীকার করছে যে শাহবাগে সেদিন ফ্যাসিবাদের পদধ্বনি ছিল, যেটা আমার দেশ একমাত্র লিখেছিল। তাহলে কাল বলে না ইতিহাস বিচার করবে আপনি কোথায় আছেন। কাজেই আমি এমন সাংবাদিকতা দেখতে চাই যেখানে ডিজিটাল আইনের খড়গ আমার মাথার উপরে ঝুলবে না। আমি কিন্তু একটা মামলার এটা আপনারা ভুলে গেছেন সাংবাদিকরা, আপনারা শুধু ডিজিটাল আইনের কথা বলেন। ডিজিটাল আইনের পিতা যে আইন ছিল, পিতা ফাদার যে আইন ছিল, সেটা ছিল আইসিটি অ্যাক্ট 57-58 ধারা। এটা আজকাল আমরা বলি না তথ্য প্রযুক্তি আইন, এটা ভুলে গেছি আমরা। তথ্য প্রযুক্তি আইনের সন্তান হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। আমি কিন্তু 1 নম্বর আসামি, তথ্য প্রযুক্তি আইনের 1 নম্বর আসামি আমি, এবং প্রথম মামলার আসামি আমি। কেন? স্কাইপ কেলেঙ্কারি প্রকাশ করবার জন্য, স্কাইপ কেলেঙ্কারি প্রকাশ করবার জন্য। আচ্ছা আপনারা সবাই সম্পাদক সাংবাদিক এখানে আছেন, অনুসন্ধানী একটা সম্পাদক একটা সাংবাদিক জীবনে কি করতে চায়? অনুসন্ধানী সাংবাদিকতা করতে চায়। সে বলতে চায় যে আমার এমন একটা নিউজ হবে, এমন নিউজ আমি বের করব যেটা আরেকজন পারে না, এটা তো কম্পিটিশন। তো আমার যে স্কাইপ কেলেঙ্কারির যে নিউজ, এর থেকে বড়, এর থেকে সঠিক, এর থেকে চাঞ্চল্যকর অনুসন্ধানী সাংবাদিকতা গত 53 বছরে হয়েছে বাংলাদেশে। আপনাদের নিজেদেরকে প্রশ্ন করে দেখেন যে আমরা স্কাইপ কেলেঙ্কারিতে যা বের করেছিলাম, এর থেকে বড় অনুসন্ধানী সাংবাদিকতার নজির বাংলাদেশে নাই। অন্য কোনো দেশ হলে ওই সাংবাদিক যারা এটা জড়িত ছিল তারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেত ওই অনুসন্ধানী সাংবাদিকতার জন্য। যে একজন বিচারকের চেয়ারে বসে সে কত বড় অন্যায় করছে সেটার তথ্য প্রমাণ সহ আমার দেশ সেদিন বের করে দিয়েছিল। অথচ পরিণতিতে আমাকে জেলে যেতে হয়েছে, পুরস্কার তো দূরের কথা, জেলে যেতে হয়েছে। আমি চাই এমন সাংবাদিকতা চাই যে স্কাইপ কেলেঙ্কারির মতো নতুন যদি কোনো নিউজ বাংলাদেশে আসে এ ধরনের, তাহলে তাদেরকে পুরস্কৃত করা হবে, তাদেরকে তিরস্কৃত করা হবে না, তাদেরকে জেলে পাঠানো হবে না, তার পত্রিকা বন্ধ হবে না, তাকে পুরস্কৃত করা হবে, ন্যাশনালি পুরস্কৃত করা হবে এই ধরনের নিউজ বের করার জন্য। এমন সাংবাদিকতা আমি চাই। তো আমার বক্তব্য আমি আর খুব বেশি দীর্ঘায়িত করব না, কারণ ঢাকায় ফিরে যেতে হবে, 6:30টার সময় আমার ফ্লাইট, এয়ারপোর্ট পর্যন্ত যেতে হবে। কিন্তু আপনারা যে এই স্বল্প নোটিশে এত চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, এর জন্য আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনারা কষ্ট করে সবাই এসেছেন এখানে, এই জন্যে ধন্যবাদ জানাই। এবং আপনাদের পাশে বসে থাকতে আমার খুব ভালো লাগছে। যদি আজ আরও 2-1 দিন থাকতে পারতাম আরও ভালো লাগতো আপনাদের সাথে গল্প করতে। ইনশাআল্লাহ আমার পত্রিকা 22শে ডিসেম্বর আমার টার্গেট। আমার দেশ 22শে ডিসেম্বর, আল্লাহ যদি করেন তাহলে পুনঃপ্রকাশ। এটার জন্য আমি খুব ব্যস্ত, মানে দিবারাত্রি পরিশ্রম করতে হচ্ছে। আমি তো বয়োজ্যেষ্ঠ মানুষ, অনেক বয়স হয়ে গেছে, তার মধ্যেও পরিশ্রম করে যাচ্ছে। আমি মনে করছি দিস ইজ মাই লাস্ট ওয়ার্ক, আমার কর্মজীবনের শেষ কাজ হবে আমার দেশের পুনঃপ্রকাশ। তো এটা যদি আমি করে যেতে পারি, আমি আল্লাহর কাছে শুকর করবো যে আমার জীবনের শেষ কাজটা আমি করে যেতে পেরেছি। এই কারণে আরও সময় আপনাদেরকে দিতে পারলাম না, বাট পত্রিকা শুরু হওয়ার পরে আবার আমি বিভাগীয় সফরে আসব। তখন 2-3 দিন আপনাদের সাথে আপনাদের এক্সপেরিয়েন্স নিয়ে আমি গল্প করব, আপনাদের কাছ থেকেও আমি সাংবাদিকতা শিখবার চেষ্টা করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। স্বাধীন সাংবাদিকতার জয় হোক।